সংবাদে শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। জাতীয় সড়কের ট্যাঙ্কারের পিছনে ধাক্কা 4 চাকা গাড়ি, মৃত্যু বাবা মা ও ছেলের। জগন্নাথ দেবের আশীর্বাদে বিজেপিতে ফের স্বমহিমায় দিলীপ, মত কুণাল ঘোষের। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে ভাঙল, WBJDF এর সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন অনিকেত। বিশ্ব ইজতেমায় প্রবেশে বাধা, তৃণমূলকে উচিত শিক্ষা দিতে চান হুমায়ুন। শাহী টার্গেটে 2/3, জেলার সব আসন আমরা জিতবো, আত্মবিশ্বাসী জ্যোতিপ্রিয়। অঙ্কিত তেওয়ারির অনুষ্ঠানে ধুমধুমার, পানিহাটি উৎসবে ধাক্কাধাক্কির বাজে গণধোলায় মৃত্যু যুবকের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। ছেলে কর্মসূত্রে মুম্বাইতে থাকেন। নতুন বছরের প্রথম দিন তাকে কলকাতা বিমানবন্দরে পৌঁছে দিতে যাচ্ছিলেন বাবা ও মা, কিন্তু বিমানবন্দর পর্যন্ত যাওয়াই হলো না কারো। নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে গ্যাসের ট্যাঙ্কারে ধাক্কা মারল তাদের গাড়ি, প্রাণ গেল 3 জনের। পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কে বর্ধমান যোত্রম এলাকার ঘটনা। শক্তিগড় থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পরিবারে কর্তা শেখ মোহাম্মদ মুর্শেদ, তার স্ত্রী রেজিনা খাতুন এবং ছেলে শেখ শাহনওয়াজের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন গাড়ির ড্রাইভার সাহেব মুন্সি। মৃতরা সকলেই দুর্গাপুরের সিটি সেন্টারের বাসিন্দা। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেখ মোহাম্মদ মুর্শেদের ছেলে শেখ শাহনওয়াজ চাকরি সূত্রে মুম্বাইতে থাকেন। কয়েকদিন আগে বাড়ি এসেছিলেন। বৃহস্পতিবার তার ফিরে যাওয়ার কথা ছিল। এদিন ছেলেকে কলকাতা বিমানবন্দর পৌঁছে দেওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়েছিলেন পরিবারের সদস্যরা। বিকেল 4টে নাগাদ 19 নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা যাওয়ার পথে বর্ধমান শহর পার করে যোত্রম এলাকায় পৌঁছতেই তাদের গাড়ি গ্যাসের ট্যাঙ্কারের পিছন দিকের অংশে গিয়ে ধাক্কা মারে, আর তার ফলে ট্যাঙ্কারের পিছনে থাকা একটি আংটার সঙ্গে গাড়িটি আটকে যায়। ধরা পড়ার ভয়ে ট্যাঙ্কার থামাননি চালক, তিনি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। আংটার সঙ্গে গাড়ি আটকে যাওয়ায় গাড়িটি বেশ কয়েক কিলোমিটার এগিয়ে যায়। ঘটনাস্থলে থাকা কয়েকজন টোটো চালক ট্যাঙ্কারটিকে কোনো মতে থামাতে পারেন। চালককে অবশ্য ধরা যায়নি। ট্যাঙ্কার থামার আগে চলন্ত গাড়ি থেকে তিনি পালিয়ে যান বলে জানা গিয়েছে। খবর দেওয়া হয় শক্তিগড় থানার পুলিশকে। স্থানীয়দের সাহায্যে পুলিশ 4 জনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে বাবা মা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বিজেপিতে ফের স্বমহিমায় দিলীপ ঘোষ। বুধবার অমিত শাহের সঙ্গে বৈঠকে হাজির ছিলেন। বৃহস্পতিবার তিনি বিজেপি দপ্তরে গিয়ে দেখা করলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকও করেন তিনি। 25-এর শেষ দিন ও 26-এর প্রথম দিন তার এই প্রত্যাবর্তন আসলে জগন্নাথ দেবের আশীর্বাদ, এমনটাই মনে করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি এদিন বলেন, দিলীপ দে যে আবার দলে ফিরে এলেন এটা কিন্তু দীঘার জগন্নাথ দেবের আশীর্বাদ, কারণ মন্দির উদ্বোধনের দিন তিনি সেখানে গিয়ে শটান প্রণাম করেছিলেন। পারলে তিনি আরেকবার জগন্নাথ দেবকে প্রণাম করে আসবেন। উল্লেখ্য, গত এপ্রিলে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়। সেদিনই বিকেলে সেখানে স্ত্রীকে নিয়ে হাজির হন দিলীপ ঘোষ। মন্দিরে পুজো দেওয়ার পর দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই সাক্ষাতে যাবতীয় বিতর্কের জন্ম দেয়, যার জেরে বিজেপিতে কার্যত কোণঠাসা হয়ে যান বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। তবে অমিত শাহের সঙ্গে বৈঠকের পর থেকেই বিজেপিতে তথা রাজ্য রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। এই নিয়ে কুণাল ঘোষের বক্তব্য, দিলীপ ঘোষকে দলে গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা সেটা বিজেপির বিষয়। আমরা কেন এ নিয়ে কথা বলতে যাব? হয়তো ওই দলের নেতারা বুঝেছেন দিলীপ ঘোষকে যারা কোণঠাসা করছিল তাদের দ্বারা কিছু হবে না, তাই দিলীপ বাবুকে যোগ করে কিছু একটা করতে চাইছেন। তবে বিজেপি দলটাই বাংলা থেকে প্রত্যাখ্যাত। তাদের বাংলা বিরোধী মনোভাবের জন্য বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। এদিকে এদিন দিলীপ জানিয়েছেন, মেদিনীপুর থেকে তাকে সরিয়ে দেওয়ার পরিণাম আজ পার্টিকে ভুগতে হচ্ছে। জনপ্রতিনিধি হতে তিনি 26-এর ভোটে লড়তে চান। এই নিয়ে কুণালের প্রতিক্রিয়া, দিলীপ ঘোষের সঙ্গে আমাদের মতাদর্শগত যুদ্ধ চলে, কিন্তু তপন শিকদারের পর এই রাজ্যে বিজেপির সবচেয়ে সফল সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। পরিসংখ্যানই সেই কথা বলছে। দিলীপ বাবু সরিয়ে রাখলে আমাদের ভালো হতো। তবে দিলীপ বাবু তাদের পার্টির মধ্যে ঝগড়াঝাটি করলেন, কিন্তু বাংলার মানুষের স্বার্থে কোনো কথা বললেন না। তার লড়াইটা বিজেপি বনাম বিজেপি, কিন্তু বাংলার মানুষের স্বার্থে কোনো লড়াই করেননি। তাই দিলীপ বাবুকে সামনে আনা হোক কিংবা না হোক, বিজেপি তৃণমূল লাভের জায়গা নেই। এর জন্য তৃণমূলেরও কোনো চাপ নেই। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে ভাঙল। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বোর্ড অব ট্রাস্টি সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। বুধবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার অভিযোগ, ট্রাস্ট এবং এক্সিকিউটিভ কমিটির সুনির্দিষ্ট সম্পর্ক ঠিক না করে আইনি পরামর্শ উপেক্ষা করে যেভাবে এই কমিটি তৈরি করা হচ্ছে সেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং এর সঙ্গে আরজিকরের নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে আন্দোলনও সঙ্গতিপূর্ণ নয়। সে বিষয়ে আপত্তির কথা বারংবার জানিয়েছিলেন এই জুনিয়র চিকিৎসক। তিনি চিঠিতে বলেন, বারবার আইনি পরামর্শ নেওয়ার কথা বলেছি, তাতে আপনারা কর্ণপাত করেননি। 2024 সালের 9 আগস্ট আরজিকর হাসপাতালে অভ্যন্তরে ঘটে গিয়েছিল মর্মান্তিক একটি ঘটনা। কর্মরত অবস্থায় ধর্ষণ ও খুন হতে হয়েছিল এক জুনিয়র চিকিৎসককে।
সেই ঘটনার বিচার চেয়ে আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা। কখনো তার স্বাস্থ্য ভবনের সামনে রাতের পর রাত কাটিয়েছেন অবস্থানে থেকে, কখনো আবার ডোরিনা ক্রসিং এ অনুসরণ আন্দোলনে সামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। আর এইসব আন্দোলনের অন্যতম মুখ ছিলেন অনিকেত মাহাতো, যিনি ছিলেন আরজিকর হাসপাতালের জুনিয়র চিকিৎসক। সেই অনিকেত মাহাতো সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন। পদত্যাগপত্র তিনি লিখলেন বিগত 9 আগস্ট 2024 আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মর্মান্তিক হত্যার প্রতিবাদে সমগ্র রাজ্য দেশ এমনকি দেশের বাইরেও যে অভূতপূর্ব গণ আন্দোলন গড়ে উঠেছিল তাকে পরিচালনা করতেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তৈরি করা হয়েছিল। তিনি আরো বলেন, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চ আমার পক্ষে রায় দেওয়ার পর সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছিল। সুপ্রিম কোর্টও আমার পক্ষে রায় দেয় ও 2 সপ্তাহের মধ্যে আরজিকরে জয়েন করানোর নির্দেশ দেয়। 2 সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত সরকার আমাকে জয়েন করতে দেয়নি। একথা আমি স্পষ্ট করে বলতে চাই, সরকারের কাছে আমি মাথা নত করব না। শেষ পর্যন্ত সর্বপ্রকার লড়াই করে যাব। অভয়ের ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে আমি প্রথম থেকেই যুক্ত হয়ে সাধ্যমতো আমার ভূমিকা পালন করে গেছি, ভবিষ্যতেও আমি করে যাব। হুগলি দাঁতপুরের বিশ্ব ইজতেমায় তিনি প্রবেশ করতে পারেননি। গো ব্যাক স্লোগান শুনে ফিরে আসতে হয়েছে। এবার এই ঘটনাকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা পেতে চাইছেন হুমায়ুন কবির। তৃণমূল থেকে বহিষ্কৃত এই নেতা মঙ্গলবার ইজতেমায় প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন। বুধবার এ নিয়ে এক সাংবাদিক সম্মেলন থেকে তৃণমূলকে কড়া আক্রমণ করেন ভরতপুরের বিধায়ক। তার দাবি তৃণমূলের বাধায় তাকে ফিরে আসতে হয়েছে। নিজের এলাকায় ফিরে এদিন সাংবাদিকদের তিনি জানালেন, যেভাবে তাকে ইজতেমায় অংশ না নিয়ে ফিরে আসতে হয়েছে তার জবাব তিনি দেবেন। মুসলমান সম্প্রদায়কে সঙ্গে নিয়ে একত্রিত করে আগামী বিধানসভা নির্বাচনেই উচিত জবাব দেবেন বাংলার শাসক শিবিরকে। তাকে অপমান করার ফল কি হতে পারে তা ভালোভাবে বুঝিয়ে দেবেন। সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, ধনেখালির বিধায়ক অসীমা পাত্রের নির্দেশে আমাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। আমাকে বিজেপির দালাল পর্যন্ত বলা হয়েছে। অসীমা পাত্রের মাথার উপর রয়েছেন ফিরহাদ হাকিম। আমিও বলতে চাই, আর মাত্র 2 মাস ক্ষমতায় আছেন আপনারা, এখনই শুধরে নিন, নইলে বাংলার মুসলিমরা এর যোগ্য জবাব দেবেন। এরপরে তিনি জানান, মঙ্গলবারের ঘটনা তিনি ভুলে যাবেন না। প্রতিটি নির্বাচনী সভায় এ নিয়ে সরব হবেন। মুসলমান হয়েও কেন তিনি বিশ্ব ইজতেমায় নামাজ পড়তে পারলেন না তা ভোটার থেকে জানতে চাইবেন বলেও জানালেন একদা কংগ্রেসের হয়ে রাজনীতি শুরু করা হুমায়ুন। কলকাতা ও শহরতলির 4টি লোকসভার 28টি আসনের মধ্যে 20টি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী হওয়ার টার্গেট বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর মধ্যে উত্তর 24 পরগনা জেলার দমদম লোকসভা কেন্দ্রটিও রয়েছে। এরই পাল্টা হিসেবে জেলার 33টি আসনে তৃণমূলের জয় নিশ্চিত বলেই বৃহস্পতিবার দাবি করলেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই জেলার মতুয়া ভোট ব্যাংক একটি বড় অংশ। জ্যোতিপ্রিয়র দাবি, মতুয়া ভোটও পড়বে তৃণমূলের পক্ষে। 1 জানুয়ারি রাজ্যের সর্বত্র উদযাপিত হয়েছে তৃণমূলের 29তম প্রতিষ্ঠা দিবস। সাবরায় 29 ফুটের কেক কেটে দলের প্রতিষ্ঠা দিবস পালন করেন স্থানীয় তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, এই মুহূর্তে তৃণমূলের কোনো বিকল্প নেই। রাজ্য সরকারের সামাজিক প্রকল্পের থেকে সাধারণ মানুষ যেভাবে উপকৃত হয়েছেন তাতে মানুষ তৃণমূল ছাড়া কোনো রাজনৈতিক দলের কথা ভাববেন না। এসআইআর এর নামে মতুয়াদের নাম কেটে দেওয়া হয়েছে। শুনানিতে বৃদ্ধ অসুস্থদের লাইনে দাঁড়াতে হচ্ছে, তাই মতুয়ারাই মতুয়াগড়ে বিজেপির পাশা উল্টে দেবে। জেলা 33টি কেন্দ্রের সবকটি আসনেই জয়ী হবে তৃণমূল। বছর শেষে তৃণমূলের জন্য কলকাতা সফরে এসেছিলেন অমিত শাহ। আবার পড়ছি, বছর শেষে 3 দিনের জন্য কলকাতা সফরে এসেছিলেন অমিত শাহ। সাংবাদিক বৈঠক করে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব হন তিনি। রেশন খাদ্য থেকে নিয়োগ দুর্নীতি সব নিয়েই তোপ দেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চ্যালেঞ্জ করে বলেছিলেন 26-এ 2/3 আসন জিতে বিজেপি বাংলায় সরকার গড়বে। তার নিশানায় যে রেশন দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত জ্যোতিপ্রিয় মল্লিকও রয়েছেন তা বুঝতে সমস্যা হয়নি তার। আর সেই কারণে সাহসী চ্যালেঞ্জের পাল্টা দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের হুঁশিয়ারি, জেলা 33টি আসনে তৃণমূল জিতবে। জনপ্রিয় বলিউড গায়ক অঙ্কিত তিওয়ারির অনুষ্ঠানে প্রবল ধুন্ধুমার সংঘর্ষ, নিমেষের রণক্ষেত্র পানিহাটি উৎসব। গানের অনুষ্ঠান দেখতে এসে রবিবার মারধরের জেরে আহত হয়েছিলেন এক যুবক। 3 দিনে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার রাতে হার মানলেন তিনি। মৃতের নাম তন্ময় সরকার, বয়স 28 বছর। তার বাড়ি উত্তর 24 পরগনা সোদপুরের ঘোলা অপূর্বনগরে। খুনের অভিযোগ দায়ের করে ঘটনা তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ। স্থানীয় সূত্র জানা গিয়েছে, গত 20 ডিসেম্বর থেকে সোদপুর অমরাবতী মাঠে শুরু হয় পানিহাটি উৎসব। গত রবিবার উৎসবে গায়ক হিসেবে উপস্থিত ছিলেন নামী সঙ্গীত শিল্পী অঙ্কিত তিওয়ারি। পছন্দের শিল্পীর অনুষ্ঠান দেখতে বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন তন্ময়। গানের তালে সকলেই নাচতে থাকেন। ভিড়ের মধ্যে নাচানাচি করার সময় এক গোষ্ঠীর সঙ্গে তন্ময়ের ধাক্কাধাক্কি লাগলে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। যদিও উপস্থিত অন্যান্যদের হস্তক্ষেপে তখনকার মতো বিবাদ থামে, কিন্তু অভিযোগ, মেলার মাঠ থেকে বেরোনোর পর তন্ময়কে একা পেয়ে পাশের গলিতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। যাদের সঙ্গে অনুষ্ঠানে ধাক্কাধাক্কি হয়েছিল এই কাজ তাদেরই বলে অভিযোগ ওঠে। রাতেই তন্ময়কে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল, পরে কামারহাটি সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার রাতে সেখানেই তন্ময়ের মৃত্যু হয়। এই খবর জানাজানি হতেই মেলার নিরাপত্তা নিয়ে শহরবাসীর মধ্যে তৈরি প্রশ্ন হয়েছে। তাকে পরিকল্পিতভাবে খুনের অভিযোগে দায়ের হয়েছে এফআইআর।